আজকের এই কফি উইথ উজ্জ্বল টক শোতে আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সর্ববামে আছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন, যিনি অধ্যাপনায় আছেন মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ টাঙ্গাইলে দর্শন বিভাগের অধ্যাপক। উনি কেমন আছেন আপনি? হ্যাঁ স্যার, ভালো আছি। ধন্যবাদ। আমাদের আরেকজন অতিথি আছেন অধ্যাপক মীর ফাহমিদা জেরিন নীলা। উনি অধ্যাপনা করছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ এলাসিন দেলদুয়ারে। উনি বাংলা বিভাগের অধ্যাপক। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আমিনুল ইসলাম উজ্জ্বল, ভাইস প্রিন্সিপাল মেজর জেনারেল মাহমুদ হাসান আদর্শ কলেজ টাঙ্গাইল। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি আপনারা ভালো আছেন এবং শারীরিক এবং যে সামাজিক দূরত্ব বজায় রেখে এই করোনা ভাইরাসের যে সংক্রমণ বা আক্রমণ, এ থেকে নিজেদেরকে রক্ষা করে আপনারা চলছেন। আমি জানি আপনারা খুব সচেতন, যে যেখানে আছেন এ বিষয়ে আপনারা সজাগ থেকে নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। যাই হোক, আসছি মূল আলোচনায়। আজকের আলোচ্য বিষয় শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব। তো প্রিয় অতিথি, আপনারা জানেন যে শিক্ষা এমন একটা পদ্ধতি বা শিক্ষা এমন একটা ব্যবস্থাপনা যা মানুষের এর নানাভাবে সংজ্ঞা দেওয়া যায়। নানা দার্শনিক, নানা শিক্ষাবিদদের নানাভাবে এর সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে যেমন শিক্ষা কি করে, ভেতরের যে গুণ বা ভেতরের যে গুণাবলী সেটাকে বের করে আনে, তার বিকাশ ঘটায় একটা পদ্ধতির মাধ্যমে। এক সময় যে যার মতো প্রকৃতির কাছ থেকে শিখত এবং সে অনুযায়ী সে পরিচালনা করত নিজেকে। তারপর মানুষের জ্ঞানের প্রসার ঘটল। তারা প্রয়োজন বোধ করল যে যারা অধিক জ্ঞানী বা যারা অভিজ্ঞ বা বয়স্ক, তারা চিন্তা করলেন যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের যে জ্ঞান, সেটা হতে পারে পশু শিকার, হতে পারে প্রকৃতির হাত থেকে নিজেদেরকে রক্ষা করা, হতে পারে নানা ধরনের আত্মরক্ষা, জীবন সুন্দর রাখার জন্য যা যা করণীয়। আর আমরা জানি যারা অভিজ্ঞ, যারা বয়স্ক, তারা এগুলো বেশি জেনে থাকেন। যিনি আগে রাস্তা হেঁটেছেন উনি সেই রাস্তার খবর ভালো জানেন। তাই তাদের অর্জিত অভিজ্ঞতা দান করার জন্য তাদের যে অগ্রজ, যারা অনুজ, অর্থাৎ যারা ইয়াং, যারা যুবক, তাদের যাতে এই জ্ঞান পেয়ে তারা দ্রুত নিজেদের আত্মরক্ষা করতে পারে, সেজন্য তারা এই জ্ঞান বিতরণ শুরু করলেন। এক পর্যায়ে বুঝলেন যে এই অভিজ্ঞ জ্ঞানীদের সংখ্যা কম, তাহলে কি করতে হবে, আর শেখাতে হবে অনেককে। তাই তারা বেশ কিছু শিক্ষার্থীকে একত্রিত করে করে শেখাতে শুরু করলেন। যেমন এক সময় মক্তবে, মন্দিরে এরকম শেখানো হতো। যাই হোক, তাহলে এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা বলা যেতে পারে। তা আমরা শিক্ষার ইতিহাস ঘেটে যতটুকু জানি যে যখন লেখার আর্ট অফ রাইটিং, লেখার এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যে আজকে আমরা দেখতে পাই, এটার ইতিহাস আছে, নিশ্চয়ই আপনারা জানেন। তো এই প্রাতিষ্ঠানিক শিক্ষা তখন শুরু হয় যখন লেখার যে আর্ট, লেখার যে কৌশল আবিষ্কৃত হয়, তখনই এই প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু হয়। এবং প্রথম আমরা জানতে পারি যে মেসোপটেমিয়া, বর্তমানের ইরাক, ইজিপ্ট বা মিশর, গ্রিস এবং চায়না বা চীন, এই চারটা দেশে প্রথম শুরু হয়। এবং তখনকার বিষয় ছিল কৃষি বিষয় ছিল, যুদ্ধবিদ্যা ছিল, তারপরে সুন্দর করে কথা বলা, এটা হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং এই সব পর্যায়ে এইটা ছিল, অলংকার, যে কথাবার্তা সুন্দর করে বলার জন্য। যাই হোক, তারপর সেই শিক্ষার বিস্তার, প্রাতিষ্ঠানিক শিক্ষার বিস্তার ইউরোপ, আমেরিকা, নানান দেশে এক পর্যায়ে সারা পৃথিবীর কোনায় কোনায়, আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আর বাংলাদেশও তার
ব্যতিক্রম নয়। তো যাই হোক, আপনারা জানেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে ইতিহাস ঘেটে দেখা যায় বর্তমান বিশ্ব, বাংলাদেশ সহ, যে এক করোনা ভাইরাস নামে কোভিড-19 যে রোগ, এই রোগে ভুগছে সারা পৃথিবীর সব প্রান্ত, কোন দেশ এ থেকে বাইরে নয়। তো আজকে আমাদের দেশও আক্রান্ত, অনেক 30,000-এর উপরে আক্রান্ত হয়েছে এবং 500-র বেশি লোক মারা গেছে যাবৎ আমাদের দেশেও। এবং নানা দেশ নানানভাবে এর প্রতিরোধের চেষ্টা করছে, কিন্তু কেউ কিছুটা সফলতা পাচ্ছে, কেউ আবার ব্যর্থ হচ্ছে। মোট কথা, পৃথিবীর সব দেশ, সব প্রান্ত আজ এই ভয়ানক কোভিড-19 আক্রান্ত। এবং জনজীবন যেমন এর দ্বারা আক্রান্ত, তদ্রূপ জনজীবনের, মানুষের জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো আক্রান্ত হয়েছে। এবং শিক্ষা প্রতিষ্ঠান সারা পৃথিবীতেই, সব দেশেই এক কথায় বলা যায় যে বন্ধ ঘোষণা করা হয়েছে। তো তার মানে হলো এর রীতিমতো একটা কুপ্রভাব এই কোভিড-19-এর শিক্ষা ব্যবস্থায় প্রতিফলিত হয়েছে। এই বিষয়ে আমরা জানতে চাইব। প্রথমেই আমি শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব, এই বিষয়ে প্রথমেই জানতে চাইব কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করেন, জনাব অধ্যাপক মাসুদুর রহমান তুহিন, আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে কফি উইথ উজ্জ্বল টক শোতে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেমনটি বলছিলেন, আপনি ঠিকই বলেছেন যে আজকের যে করোনা ভাইরাসের যে প্রভাব যা সৃষ্টি হয়েছিল চীন থেকে, আজ সারা বিশ্বে এটা প্যান্ডেমিক আকারে রয়েছে। এটা একটি মহামারী, একটা দুর্যোগ, বিশ্ব মহামারী, বৈশ্বিক দুর্যোগ। জি জি। সেই দুর্যোগের মধ্যে আমরা আছি। এর মধ্যে এই করোনার প্রভাবে প্রায় 2 মাস 3 মাস হতে চলল। এর মধ্যে বিশ্ব অর্থনীতি, রাজনীতি, যোগাযোগ, ব্যবসা, যাই বলুন না, শিক্ষা, সবকিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমাদের দেশে, আমরা একটি গরিব দেশ, আপনি জানেন। আমাদের অর্থনীতির কাঠামো অনেক ছোট। আমাদের গার্মেন্টস নির্ভর আমাদের অর্থনীতি বলা যায়। প্রায় 80% জিডিপিতে অংশ করে প্রভাব শিল্প থেকে আসে। অন্যান্য সেক্টর রয়েছে, কৃষিতে রয়েছে। তো শিক্ষাও কিন্তু আমাদের যথেষ্ট বিনিয়োগ রয়েছে, আপনি জানেন। সেই বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এই করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করেছে সরকার। এটি যথার্থই করেছে, সারা বিশ্বে করেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক যে প্রোটোকল, সেই প্রোটোকল মাফিকই কিন্তু আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাকে ফলো করছে। এখানে বিভিন্ন দেশ বিভিন্ন ফিলসফি, আইডিওলজি নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সরাসরি কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকেই ফলো করি। তার প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু আমাদের চলতে হয়। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র, শিক্ষক সবাই আমরা ঝিমিয়ে পড়েছি। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে আমাদের এডুকেশন মিনিস্ট্রি, রয়েছে শিক্ষা অধিদপ্তর, জেলা উপজেলা পর্যায়ে শিক্ষা অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এর মধ্যে বিশ্ববিদ্যালয় রয়েছে, কলেজ রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, কিন্ডারগার্টেন রয়েছে। লক্ষ লক্ষ শিক্ষার্থী এখানে এবং লক্ষ লক্ষ মানুষ এই পেশায় জড়িত। যে দেশের শিক্ষা স্থবির হয়ে যায়, থেমে যায়, যার যাত্রা শুরু হয়েছে তা মাঝপথে এসে থেমে গিয়েছে, এর একটি প্রভাব, বড় ধরনের প্রভাব আমাদের এখানে পড়বে। একটা জেনারেশনের মধ্যে কিন্তু শিক্ষা ব্যবস্থায় পড়বে। আপনি ধরুন যে যে ছেলে বা যে মেয়েটি টোটালি লেখাপড়ার বাইরে রয়েছে, তারা কিন্তু একসময় ভুলেই যাবে যে সে প্রতিষ্ঠানে, কোনো প্রতিষ্ঠানে সে যেত, বা আমরা শিক্ষক হিসাবে যে পড়াতাম, এটা কিন্তু মোটামুটি আমরা ভুলিয়ে গিয়েছি। যাই হোক, তা আমি মনে করি
যে শিক্ষাকে চালু রাখতে হবে এবং গভর্নমেন্ট, আমাদের সরকার, শিক্ষামন্ত্রী আমাদের কিছু নির্দেশনা দিয়েছে যে অনলাইন বেসিসে আমরা ক্লাসগুলি নিতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই আপনার কাছে আবার আসবো। ধন্যবাদ আপনাকে। এই আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই তো জনাব মাসুদুর রহমান তুহিন, আপনার কাছে আবারও আসবো। এখন আমি আমাদের আরেকজন সম্মানিত অতিথি জনাব অধ্যাপক মীর ফাহমিদা জেরিন নীলা, আপনার কাছে জানতে চাইব যে আপনার দৃষ্টিতে কতটা কুপ্রভাব এ যাবৎ পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণে। অর্থাৎ বন্ধটা হলো, যেমন আমাদের সম্মানিত অতিথি জনাব মাসুদুর রহমান তুহিন উল্লেখ করলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সব বাংলাদেশ ও সারা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যেতে পারছে না। লেখাপড়ার যে দেয়া নেয়ার যে একটা পদ্ধতি, সেটা আপাতত বন্ধ আছে। তা হবে 2 মাসের অধিক সময় একেবারেই বন্ধ আছে শিক্ষা দান করা এবং গ্রহণ করার প্রক্রিয়া। এতে কতটা কুপ্রভাব পড়েছে বলে বা পড়ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ কফি উইথ উজ্জ্বল টকশোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনুষ্ঠানটি কালের স্রোত টাঙ্গাইল পরিবেশনায় পরিবেশিত হচ্ছে এবং এখানে এসে আসতে পেরে আমি আমাকে নিজেকে সৌভাগ্যবান বলে ভাবছি, মনে করছি আর কি। আরেকটা কথা বলে রাখি, দুঃখিত, যে এটা কিন্তু এই কালের স্রোত টাঙ্গাইল টিভির প্রথম পরিবেশনা এবং এটা হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহাসিক মুহূর্ত বলবো, কারণ এরপর হয়তো বহুবার এই টকশো অনুষ্ঠান সংগঠিত হবে, কিন্তু আমি আমার সম্মানিত আমার সঙ্গে আমরা দুজনেই প্রথম উজ্জ্বলের টকশোর প্রথম অতিথি হিসাবে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনাকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে কতটুকু কুপ্রভাব পড়েছে, আমি নিজে একটি কলেজে একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে আছি, বাংলা ডিপার্টমেন্টের বাংলা বিভাগের। সেটা হচ্ছে আমাদের যে এপ্রিলে 2রা এপ্রিল থেকে যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাটা হওয়ার কথা ছিল, যেটা করোনার এই জন্য থেমে গেল। এখন আমাদের এই স্টুডেন্টগুলো ভবিষ্যৎ কি আসলে, তাদের অদূর ভবিষ্যৎটা কোথায় গিয়ে পৌঁছবে? যদি সরকার যদিও চিন্তা ভাবনা করছে যে একটা অটো পাস দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে বা কোন একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রেও যারা যদি অটো পাস দেয় তাহলে সেটা কিভাবে দিবে? কারণ এখানে গ্রেডিং পদ্ধতিতে কেউ তো আপনার GB5 গ্রেডের স্টুডেন্ট থাকে, কেউ আপনার C গ্রেডের থাকে, কেউ D গ্রেডের থাকে, কেউ F গ্রেড অর্থাৎ কেউ ফেল করে, এই ধরনের স্টুডেন্ট আছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি গড় পর্তা যেটাকে বলে, যদি এই ইয়াটা দেয়, আপনার পাসটা দিয়ে দেয়, তাহলে দেখা যাবে যারা GB5 গ্রেডের স্টুডেন্ট ছিল তাদের জন্য খুবই খারাপ হবে ব্যাপারটা। কারণ তারা তো হয়তো বা GB5 পাইতো, কিন্তু দেখা যাচ্ছে যে যদি গড় হরটা এরকম একটা দিয়ে দেয়, যে গড় পর্তা দিয়ে দেয় যে সবাই পাস, সেই ক্ষেত্রে যারা ভালো রেজাল্টের অধিকারী ছিল তাদের স্থানটা কোথায় যাবে, একটা ব্যাপার। আর আপনার সন্তানও নিশ্চয়ই লেখাপড়া করছে স্কুলে, নিশ্চয়ই আমার সন্তানও লেখাপড়া করছে। তাদেরকে আমরা দেখছি, যেমন আমার আশেপাশে বা বিশেষ করে যারা প্লে নার্সারি স্টুডেন্ট ছিল, যাদের এইভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ভুলতে বসেছে। তাদের কিন্তু আপনি বলতেছেন যে ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়া হবে, হচ্ছে কিছুটা, অনেকে কিছু কিছু প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে, কিছু কিছু প্রতিষ্ঠান সরকারি চাপে, কিন্তু পুরোপুরি সরকারি যেগুলো না, মানে আমি দুঃখিত, আমি একটু ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, যে কুপ্রভাব কতটা পড়েছে আপনি বলতে চাইছেন যে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো প্রভাব পড়েছে? আমার কাছে তাই মনে হচ্ছে যে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো প্রভাব পড়েছে। ধন্যবাদ, আপনার কাছে আবার আসবো। মাসুদুর রহমান, এটা ব্রেক দিয়ে দেন। তো যাই হোক, আমরা সুন্দর, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সুন্দর আলোচনা শুনছিলাম, আমরা আরো আলোচনা চালিয়ে যাব। এখন
একটু ব্রেকে যেতে চাই। আর আপনারা শুনছিলেন কফি উইথ উজ্জ্বল টক শো, আর এটা একটি কালের স্রোত টাঙ্গাইল টিভির পরিবেশনা। এবং আজকের বিষয় যেটা আমরা উপভোগ করছিলাম, শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব। ধন্যবাদ। একটু পরে আমরা আবার ফিরে আসবো। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির শেষে আবার ফিরে এলাম আমাদের মূল অনুষ্ঠানে। আপনারা উপভোগ করছেন কফি উইথ উজ্জ্বল টক শো, একটি কালের স্রোত টাঙ্গাইল টিভি পরিবেশনা। আর আপনারা আগেই জেনেছেন যে আজকে আমাদের যে অতিথি জনাব অধ্যাপক মাসুদ রহমান তুহিন আছেন, অধ্যাপক মীর আহমেদের মিলা। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব নিয়ে। আমরা এতক্ষণ এই বিষয়ে কথা বলেছি। এখন যারা মাসুদুর রহমানের কাছে আসতে চাই যে এই যে প্রতিষ্ঠান যে বন্ধ আছে, এরকম বন্ধ তার অনন্তকাল থাকতে পারে না, অথবা কোনো কারণে যদি বন্ধ রাখতেই হয় তাহলে এর বিকল্প কি হতে পারে? ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম আমি, যে শিক্ষক এবং ছাত্রছাত্রী আমরা যে এই পাঠদানের যে বিষয়টি এবং পাঠ গ্রহণের যে বিষয়টি, মোটামুটি ভুলেই গিয়েছি। যে আপনি জানেন যে ইন্টারনেটের মাধ্যমে গভর্নমেন্ট যে আমাদের ক্লাস নেওয়ার কথা বলেছে, এটা আমরা অনেকেই শুরু করেছি। বিভিন্ন প্রতিষ্ঠান যার যার আগে থেকে চেষ্টা করে যাচ্ছে। এটা করতে যে আমরা কিছু সমস্যাটি ফেস করছি। সেটা হলো এখানকার যারা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন শ্রেণীর মানুষ, গরিব, দুঃখী, ধনী, দরিদ্র, সব শ্রেণীর মানুষই কিন্তু এই শিক্ষার সাথে ইনভলভমেন্ট রয়েছে। দেখা যায় যে একটি ক্লাস যখন হয়, মিনিমাম তো 45 মিনিটের একটা ডিউরেশন থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ওরকম যদি 2-3টে ক্লাস একটা স্টুডেন্ট তার অনলাইনে দেখতে যায়, তখন তার ইন্টারনেটের প্রয়োজন হয়, এমবির প্রয়োজন হয়, অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন হয়। হয়তো বা অনেকেরই আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। where there is a will, there is a way। যদি আপনি জ্ঞান আহরণ করতে চান, হয়তো বা কারো ফোন আপনি ভাগ করবেন, বা ভাই, বন্ধু, প্রতিবেশী, কিন্তু সেখানে তো শারীরিক যে কিছু সময় ডিস্টেন্স। তো এক্ষেত্রে আমাদের যেহেতু তাদের অনেক অর্থ ব্যয় করতে হয়, আমি যে পয়েন্টে আসতে চাচ্ছি যে অর্থ ব্যয় করতে হয়, তো সেই জিনিসটা যদি আমরা আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে, মোবাইল কোম্পানিগুলো রয়েছে, রবি, এয়ারটেল, বাংলালিংক, হ্যাঁ, এগুলো রয়েছে, তো এরা সমাজের জন্য তো কিছু করার তাদের দায়বদ্ধতা রয়েছে। আমি মনে করি আমার মনে হয় এই করোনাকালীন সময়ে তারা আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষের জন্য, আমি যেটা বলতে চাই যে এই ইন্টারনেটটাকে ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি অফ কস্টে যদি আমাদের স্টুডেন্টরা এগুলো অ্যাভেল করতে পারে, না, ফ্রিটা কি সমস্ত মানুষের জন্য? হ্যাঁ, সমস্ত মানুষের। তারা তো ইনকাম করছে, তারা মোবাইলে কথা বলছে, সেখানে ইনকাম করছে, আরো বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে, সেখান থেকে ইনকাম করছে। শুধুমাত্র এই যে বিষয়টা রয়েছে, এখান থেকে একটা উপকার তারা পেতে পারে। অনলি 2 months, এতে বড় ধরনের ক্ষতি হবে। তার হাজার হাজার কোটি টাকা, আমাদের টাকা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তা আমাদের স্বার্থে, জনগণের স্বার্থে তারা এটা ব্যয় করতে পারে। এটা আমি আবেদন জানাই এই কর্তৃপক্ষের কাছে, ধন্যবাদ, বাংলাদেশ সরকারের কাছে আমি এটা দাবি রাখতে চাই। করা হোক। হ্যাঁ, আমরা সমর্থন করছি আপনার এই আবেদনকে। এবং এই আজকের যে এই টক শো, এর মাধ্যমে যেন সরকার নিশ্চয়ই সরকারের কানে যাবে, কোনো না কোনো মাধ্যমে গেলে যেন সরকারের বিষয়ে দৃষ্টি দেন। ধন্যবাদ। আপনি যেটা বলছেন, আমি আরেকটু শেষ করি। এই যে কুপ্রভাব, এখানে দেখেন যে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছেলেমেয়েরা কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে অন্যদিকে। তারা ইন্টারনেটের অন্যান্য প্রোগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এইসব বিষয়গুলো তারা বেশি ঘেটে তাদের মেন্টালিটিটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, তো এইটা একটি সমাধানের দরকার আছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখন কবে খুলবে আমরা কিন্তু জানি না, এটা অনিশ্চিত, একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা মনে করি যারা সচেতন গার্ডিয়ান, এডুকেটেড গার্ডিয়ান যারা, তাদের ছেলে মেয়েদের তারা নার্সিং করতে পারেন। হয়তো বা সাবজেক্টিভ যে লেখাপড়াগুলো, বিষয়ভিত্তিক যে লেখাপড়া, সেগুলো তো অভিভাবক, আমিও তো একজন অভিভাবক, আমি একটি হয়তো বিষয় একটু পারদর্শী, হয়তো আমি ইংরেজি ভালো জানি না, ম্যাথ ভালো জানি না,
তো এক্ষেত্রে আমরা বাচ্চাদের তো সেভাবে নার্সিং করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা যায়, যেহেতু একটা সামাজিক ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, এটা আমরা মেনে চলছি, তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে আমি মনে করি যে পড়ার অভ্যাসের মধ্যে তাদেরকে চালু রাখতে হবে। কিভাবে? বিভিন্ন স্টোরি বুকগুলো রয়েছে, গল্পের বই রয়েছে, ভোকাবুলারি বই রয়েছে, বিভিন্ন গ্রামাটিক্যাল যে বিষয়গুলো রয়েছে, কিছু মুখস্থের বিষয় রয়েছে, এই বিষয়গুলো আমরা সচেতন গার্ডিয়ান যারা আমাদের ছেলে মেয়েদের এই জায়গাটা ইনভলভমেন্ট রাখলে লেখাপড়ার মধ্যে সে থাকতে পারে। তাহলে এই যে বিরাট একটি গ্যাপ হচ্ছে, শুধু এডুকেশন তো শুধু বই ভিত্তিক না, এর বাইরেও তো জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এই সুযোগটা তো আমাদের ছেলেমেয়েরা নিতেই পারে। সেক্ষেত্রে আমাদের সচেতন গার্ডিয়ান যারা রয়েছে তারা একটি ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ। আবারও আসবো অধ্যাপক মাসুদ রহমান তুহিন, যথার্থ বলছিলেন। অনেকটা এরকমই প্রশ্ন, একই প্রশ্ন আপনাকে করতে চাই যে ইতিমধ্যে আপনি জানেন যে ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারের প্রজ্ঞাপনের অনুযায়ী বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বাংলাদেশে অনলাইনে ক্লাস এরকমই শুরু করেছেন, কারণ এটা সবার কাছে নতুন। এর বেশ কিছু আয়োজনও থাকে, অনলাইনে ক্লাস নেওয়ার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। এটা অনেক শিক্ষক অনেক সময় এটা করে করার সুযোগ পান না। আবার গ্রামীণ জনসংখ্যা, আমাদের দেশ গ্রাম প্রধান বাংলাদেশ, গ্রামে অনেক ছেলে মেয়ে আছে যেখানে তাদের অ্যান্ড্রয়েড ফোন নাই, বা থাকলে যেটা অধ্যাপক মাসুদ রহমান তুহিন বলছিলেন যে ইন্টারনেটের অনেক দাম, অনেকেরই যাদের আর্থিক অবস্থা ভালো নয় তারা এটা করতে পারছে না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এই যে অনলাইন যে ক্লাস নেওয়া হচ্ছে, এটা আপনি তো একজন শিক্ষক হিসেবে আপনি জানেন যে এটা কতটা ফলপ্রসূ হচ্ছে, আর কি কি সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রী হচ্ছে, বা এদেরকে এর আওতায় আনা যাচ্ছে কিনা সবাইকে কি বলবেন? ধন্যবাদ। আসলে ইন্টারনেটের যে আমি এর আগের আলোচনায় চলে গিয়েছিলাম এই টপিকটাতে, যে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটের মাধ্যমে আপনার ক্লাস শুরু করে দিয়েছে, বাট সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে ইনভলভ হয়নি। অর্থাৎ এই পর্যন্ত কিন্তু যারা সরকারি, যেমন আমার মেয়েটা সরকারি স্কুলে পড়ে, বিধিবসী স্কুলে পড়ে, সে এখন পর্যন্ত তাদের স্কুল থেকে এখন পর্যন্ত কোনো রকমের উদ্যোগ নেওয়া হয় নাই যে ইন্টারনেটে ক্লাস হবে বা হচ্ছে। বা কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠানও আছে যেখানে ইন্টারনেটে ক্লাস হচ্ছে না, যেমন আমার কলেজে ইন্টারনেট ক্লাস দিচ্ছে না বা নেওয়া হচ্ছে না। কাজে গ্যাপ তো থেকেই যাচ্ছে। সরকারি নির্দেশনা কিন্তু আছে, হ্যাঁ, সরকারি নির্দেশনা আছে, কিন্তু সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও সরকারি প্রতিষ্ঠানগুলোই কিন্তু নিচ্ছে না। আমি যতদূর জানি ম্যাডাম, আপনার বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয় ক্লাস দিচ্ছে, কোন ধরনের ক্লাস আমরা এখন পর্যন্ত মানে অতটা অনেক বেশি, মানে ওই হারে নেওয়া হচ্ছে না যেটা সাধারণের নজরে পড়ে। আমার মেয়েটা বিন্দুবাসিনীতে পড়ে, আমরা এখন পর্যন্ত কোনো ক্লাস মানে আরো বেশি করে নেওয়া উচিত, আরো বেশি করে নেওয়া উচিত, অভিভাবকদেরকে ফোন দেওয়া উচিত, ইনফরমেশন দেওয়া উচিত যে ক্লাস হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অনলাইনে এমনিতেই স্টুডেন্টরা দেখা যাচ্ছে যে ক্লাসে স্টুডেন্টরা বসে থাকে, সেই ক্লাসে ফলো করতে পারে না। সেই ক্ষেত্রে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাস কিন্তু পুরোপুরি কোনো স্টুডেন্ট নিতে পারছে না। অসুবিধা হচ্ছে পাচ্ছে না এই জন্য, কারণ ওরা বুঝতে পারে না, হয়তো যে টিচারটা পড়াচ্ছে সে সেইভাবে ডেলিভারি দিতে পারছে না যেভাবে ডেলিভারি দেওয়া উচিত। কারণ আপনি কি বলতে চাইছেন যে শিক্ষক উপস্থিত থাকে, যেমন প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক উপস্থিত থাকেন, ছাত্ররা সামনে থাকে, তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে প্রশ্ন করতে পারছে, তার উত্তরটা শিক্ষক মহোদয় দিচ্ছেন, এটার কথা বলছেন। আসলে সব ক্ষেত্রে তো সব সুযোগ সুবিধা পাওয়া যায় না, এটাকে কাজ চালানোর মতো, আর এটা পুরা দেশেরই তবু ইন্টারনেটের মাধ্যমে যেভাবে যে আপনার ক্লাসটা শুরু হচ্ছে বা যতটুকু, এটাকে নিশ্চয়ই আমরা স্বাগত জানাই। অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাই। এইটাকে আরো গণমুখী, জনমুখী বা আরো জনপ্রিয় করা যায় কিভাবে? জনপ্রিয় করবেন আপনি কিভাবে? ওই যে মাসুদ স্যার যেটা বললেন যে আপনার তৃণমূল যেটাকে বলে, আমি গরিব দুঃখী বলবো না, একদম তৃণমূলে যারা আছে তারা কিন্তু এই ইন্টারনেটের সুবিধাটা পাচ্ছে না। কারণ পাচ্ছে না আমাদের গ্রামেও তো প্রায় সব গ্রামে বিদ্যুতায়তন আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আসলে বিদ্যুৎ আছে হয়তো, কিন্তু সেই পরিমাণ বিদ্যুৎ হয়তো নাই।
আচ্ছা সেই পরিমাণ বিদ্যুৎ নাই। এবং দেখা যাচ্ছে আমার গ্রামের বাড়িতে গেলে দেখা যাচ্ছে আমরা ইন্টারনেটের লাইনটা পাচ্ছি না। বেশিরভাগ গ্রামে দেখা যাচ্ছে যে ইন্টারনেটের লাইনটা কিন্তু ক্লিয়ার না, আসে না। আচ্ছা। আপনি ফোন করতে গেলে ফোনেও কথা বলতে পারেন না। নেটওয়ার্কের সমস্যা একটা ব্যাপার, নেটওয়ার্কের সমস্যা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে সম্মানিত মাসুদ স্যার যেটা বলে গেলেন যে আর্থিক ব্যাপারটা, সবার কাছে তো অ্যান্ড্রয়েড ফোন নাই, সবাই তো চালাইতেও জানে না, সব গার্ডিয়ান তো চালাইতেও জানে না, বা সব বাচ্চারাও তো চালাইতে জানে না, বা আমাকেও অনেক সময় ফেস করতে হয়। আমি নিজে যখন আমার ছোট মেয়ের আমার বাচ্চাটার জন্য যখন আমি ওনারা বারবার বলছে আপনারা মেসেঞ্জারে গিয়ে দেখেন অনলাইন ক্লাস হচ্ছে, তো আমি মেসেঞ্জারে গিয়ে খুঁজে পাচ্ছি না। আমি তাদেরকে বারবার না করতেছি কিভাবে করবো, আপনাকে অ্যাড করা হচ্ছে, আমি বারবার বলছি না অ্যাড করা হচ্ছে না। তাহলে আমার মতো মানুষ যদি মানে প্রবলেম ফেস করে, কোথায় আমাকে অ্যাড করছে, কোথা থেকে আমি ক্লাসগুলো দেখবো, সেই ক্ষেত্রে একজন সাধারণ একজন গৃহিণী বা সাধারণ একজন গার্ডিয়ান, সাধারণ একজন মা, তার জন্য সেটা কতটুকু টাফ হয়ে দাঁড়ায়। তো এইটাও একটা ব্যাপার। শুধু অনলাইনের মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি হয়তোবা এটা অনেক কল্পনা মনে হবে আপনাদের কাছে, হয়তো আপনার কাছে মনে হতে পারে, আমার কাছে মনে হয় যে আমরা যারা মোটামুটি সচ্ছল আছি বা যারা মোটামুটি টিচার দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি আছে, সামাজিক ডিস্টেন্স বজায় রেখে টিচারগুলোকে ঘরে এনে পড়ানোর ব্যবস্থা করা। যাদের অ্যাবিলিটি আছে ব্যাপারে একটু যোগ করতে, যে আপনি প্রাইভেট পড়ানোর কথা বলছেন, কিন্তু এটা সরকারি ভাবে তো আগেই নিষিদ্ধ। আর আবার যে কারণে প্রতিষ্ঠান বন্ধ, যদি ঘরে কাউকে এনে মানে শিক্ষক মহোদয়দেরকে এনে এই জন্য সামাজিক ডিস্টেন্স বজায় রেখে করতে বলছি, সেখানে কতটা এটা মেনটেন করা হবে, কতটা বজায় রাখা হবে শারীরিক দূরত্ব। একজন শিক্ষক তো ব্যাস করে পড়ানো পছন্দ করে, সেখানে তো সেই একই অবস্থা হতে পারে। ক্লাসে যেমন বেঞ্চে গাদাগাদি করে ছেলে মেয়েরা বসে, এটাই স্বাভাবিক, আমরাও ছাত্র ছিলাম তাই করেছি, এবং নিয়মও তাই। এটার কারণেই তো এই সরকার, প্রত্যেক দেশের সরকার প্রাতিষ্ঠানিক শিক্ষা আপাতত বন্ধ রেখেছেন। যাই হোক, আরেকটা আপনার কাছে আবার আসবো, তো অধ্যাপক মাসুদুর রহমান তুহিন আপনার কাছে আবার আসতে চাই। সেটা হলো যে এই যে এটা অনলাইন ক্লাসটা কি, অনেকটা একই রকম প্রশ্ন প্রফেসর মীর হামিদ যে নীলাকে যেটা করেছে আপনাকেও করতে চাই, কিন্তু জরুরি আলোচনা যে এই ইটাকে অনলাইন ক্লাসটাকে আরো জনপ্রিয় কিভাবে করা যায়। আর যে ক্লাসগুলো আপনি দেখেছেন বিভিন্ন শিক্ষক মহোদয়রা দিচ্ছেন, সেখানে আমি সম্মান রেখে বলতে চাই তাদের প্রতি যে এই ক্লাসে কোনো এই যান্ত্রিক বা প্রযুক্তিগত কোনো ত্রুটি মনে হয় কিনা। ধন্যবাদ। ওখানে কিভাবে সংশোধন করা যায়, রাইটলি বলেছেন, ট্রেনিং এর দরকার আছে। আমি এই ধরনের ইন্টারনেটে গুগলে, ইউটিউবে, ফেসবুকে আমি তাদের ক্লাসগুলো দেখেছি, অনেকের ক্লাসই দেখেছি। বলেন। তো যারা মাসুদুর রহমান তুহিন, আপনার কাছে আবারও আসছি, অনেকটা একই রকম প্রশ্ন আপনাকে করতে হচ্ছে, যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি লক্ষ্য করে থাকবেন যে অনলাইনে নানা মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে, কিছু লাইভে, কিছু রেকর্ডেড, ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, আরো নানা মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, এবং এটা সবার কাছে তো নতুন, ছাত্র নয় শুধু, শিক্ষকদের কাছেও। তো এই যে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন তাদের মতো করে, এখানে তাদের প্রতি আমি সম্মান রেখেই আমরা কথা বলছি যে কোন ত্রুটি কি আপনার কাছে ধরা পড়ছে, যে কি করলে ট্রেনিং এর দরকার, নাকি প্রযুক্তিগত সমস্যা বা কোনো কিছু আছে কিনা, কিভাবে এগুলো উন্নত করা যায় আর ক্লাসগুলো, এই বিষয়ে আপনি একটু বলুন। ধন্যবাদ। আসলে সবকিছুই 100% কখনই হয় না, কোনো কিছুই না, কিছু কমতি থাকবে। আর আমরা যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, এখানে সামথিং ইজ বেটার দেন নাথিং, নাম মামার চাইতে কানা মামা ভালো। তো আমরা সেটাই দেখছি, এবং আমাদের যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে, এখানে শিক্ষকরা চমৎকার ক্লাস নিচ্ছেন, কিন্তু যখন এটি আপনার টেলিকাস্টের ব্যবস্থা করছেন, এর যে ইকুইপমেন্টের প্রয়োজন, এক্সপার্টিসের প্রয়োজন, যদি প্রপার লোক ওটা ভিডিও না করতে পারেন, ওটাকে ক্যাপচার না করতে পারেন, তাহলে ওইটা কিন্তু সুন্দর হবে না। অথবা তার যে স্থান, যে সিলেকশন যেটা, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু শিক্ষকরা চমৎকার ভাবে ক্লাস নিচ্ছে। কিন্তু এই ড্রব্যাক গুলো থাকার কারণে, যেহেতু আমরা এই ব্যাপারে প্রফেশনাল নই,
আমরা শিক্ষক যারা আছে আমরা শুধুমাত্র টিচার এবং ছাত্রের মধ্যে যে ইন্টারেক্টিভ যে আমাদের আলোচনা সেটি অভ্যস্ত, কিন্তু এই ধরনের মেকানিজমে এই ধরনের প্রযুক্তিগত দিকে কিন্তু আমরা ওইভাবে ইউজ টু নই। তবে আমার মনে হয় গ্র্যাজুয়ালি, যেহেতু আমরা একটি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সমস্যা মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়, তা আমরা সেদিকেই যাচ্ছি। এবং আমি মনে করি যে নিয়ার ফিউচার যে আমাদের যে সমস্যাগুলো রয়েছে এগুলো আর থাকবে না। আমরা শিক্ষক হিসেবে আমরা হয়তো ভালো একটা সেট, আমরা আমাদের মধ্য থেকেই এক্সপার্ট তৈরি হবে, দক্ষ লোক তৈরি হবে, আমরা ভিডিও করতে পারবো, চমৎকার ভাবে সাউন্ড সিস্টেমটা করতে পারবো, সাউন্ড প্রুফ রুম তৈরি করতে পারবো। এগুলো আসলে নেসেসিটি, আসলে কি প্রয়োজন এমন একটা জিনিস যা আপনাকে কাজে উদ্বুদ্ধ করবে। প্রয়োজনই সবকিছু নিয়ন্ত্রণ করে। তা আমি মনে করি যে শিক্ষকরা চমৎকারী ক্লাস নিচ্ছেন। এখন সমস্যা হলো এই ক্লাসগুলো আমাদের ছেলে মেয়েরা দেখছে কিনা। তাহলে এটার একটা অ্যাডভার্টাইজমেন্ট থাকা উচিত প্রতিষ্ঠান ভিত্তিক, যে অমুক সময় অমুক দিন অমুক স্যারের অমুক ক্লাস অমুক বিষয় ভিত্তিক ক্লাস হবে, তোমরা দয়া করে অনুগ্রহ করে দেখিও। এবং অভিভাবকদেরও বলতে পারে, অনেক সময় দাঁড়িয়ে কিন্তু ছেলে মেয়েরা একটু অনেক কিছু হাইড করে যায়, পড়তে চায় না। সেক্ষেত্রে অভিভাবক যদি জানা থাকে তারা কিন্তু তাকে পার্সু করতে পারবে, তাকে প্রেশার ক্রিয়েট করতে পারবে, তাকে বাধ্য করতে পারবে। এই ধরনের সুযোগ কিন্তু রয়েছে। আমি মনে করি যে আমরা যদি এটা আগেই জানিয়ে দেওয়া যায় তাহলে এটা আরো ইফেক্টিভ হবে বলে মনে করি। যে আপনার কি এরকমটা মনে হয়েছে কখনো যে সরকারি যে প্রজ্ঞাপন যে অনুযায়ী অনেক প্রতিষ্ঠানই ক্লাস কম বেশি নিচ্ছে, আবার অনেক প্রতিষ্ঠান নিচ্ছে না, একই ছাতার তলে সব, হ্যাঁ, এদেশের সবই তো শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে সব শিক্ষা প্রতিষ্ঠান, তো সেখানে সরকারি প্রজ্ঞাপন হলো অনেক প্রতিষ্ঠানই ক্লাস নিচ্ছে কম বেশি যাই হোক, আবার অনেক প্রতিষ্ঠান নিচ্ছে না। আপনার কি মনে হয়েছে তাতে যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ওইভাবে গুরুত্ব দিচ্ছেন না এই বিষয়টাকে? হ্যাঁ, ও কি করা ধন্যবাদ। উচিত? হ্যাঁ, ধন্যবাদ। খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। কারণ হচ্ছে যে আমাদের সবারই ছেলে মেয়ে আছে, সেই ক্ষেত্রে থেকে আমরা জানি যে কোথা থেকে ক্লাস হচ্ছে বা কোথাও হচ্ছে না। তো আমি দেখেছি যে অনেক প্রতিষ্ঠান, অনেক বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো, যে নর্মালি দেখা যাচ্ছে যে আমরা যখন প্রজ্ঞাপন যখন দেয় সরকার, দেখা যাচ্ছে যে আমরা যারা সাধারণ আছি, যারা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছি, তারাই আমরা সবসময় দায়ভারটা বেশি নিয়ে থাকি। কিন্তু দেখা যাচ্ছে পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান যারা, তারা দায়ভারটা একটু কমই নিয়ে থাকে। তো এই ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পুরোপুরি বেসরকারি বা সরকারি কোনো অনুদানই যারা নিচ্ছে না, সেই সব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু কন্টিনিউয়াসলি তাদের প্রধান সহ কিন্তু তারা অনলাইনে আসতেছে। আপনি আমাদের টাঙ্গাইলে যদি দেখেন, শাহী বলেন, সৃষ্টি বলেন, শহীদ ক্যাডেট বলেন, যারা পুরোপুরি আপনার হচ্ছে ব্যক্তি মালিকানাধীন আছে, তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের ভালোর জন্য, তাদের নিজস্ব স্টুডেন্টদের ভালোর জন্য তারা কিন্তু কন্টিনিউয়াসলি অনলাইনে ক্লাস নিচ্ছে। কিন্তু কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে বা কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে অনুদান নেয়, তারাও কিছু কিছু এখানে ইনভলভ আছে। আমরা যারা বেসরকারি কলেজে কর্মচারী আছি বা শিক্ষক আছি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কিছু কিছু ইনভলভ আছে অনলাইন মধ্যে। কিন্তু পুরোপুরি সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু এই পর্যন্ত ওইভাবে কিন্তু ইনভলভ হয় না। আচ্ছা, তাতে আপনার কি মনে হয়েছে যে তারা কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ দিচ্ছে না? আমি ভাই বলতে চাই, আসলে আসলে উজ্জ্বল কি বলবো, ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের গতানুগতিক নিয়ম, কারণটা হচ্ছে গতানুগতিক নিয়ম, আপনি বিশেষ করে সরকারি যে কথা বলছেন, হ্যাঁ অবশ্যই বলবো এই জন্য, কারণ ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, যতটা গুরুত্ব সরকারিটা দিচ্ছে না। এবং শুধু নট অনলি দ্যাট, যে এই অনলাইন ক্লাস প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যত আমাদের দায়ভার বা ওটাকে কি বলে দায়বদ্ধতা, সেটা শুধু আমাদের জন্যই থাকে, বা আমরা যারা বেসরকারি কলেজে থাকি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকে, বাট সরকারি প্রতিষ্ঠানগুলো সেই দায়ভার তো মনে হয় আমি একটু থাকে না। দ্বিমত করতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, নিশ্চয়ই দ্বিমতের সুযোগ আছে। অবশ্যই করছে। প্রজ্ঞাপনটা আমার চোখে পড়েছে, আমি দেখেছি। সেখানে গভর্নমেন্ট শিক্ষা মন্ত্রণালয় অনুরোধ করেছে। তো অনুরোধ করা আর নির্দেশ দেওয়া দুই জিনিস। অনুরোধ কেন করেছেন গভর্নমেন্ট নিজেও জানেন যে এই ক্রাইসিসের মধ্যে
কাউকে বাধ্য করা যায় না, কারণ মানুষের নানাবিধ সমস্যা রয়েছে এখানে। সেখানে গভর্নমেন্ট, রাষ্ট্র একটা মানুষকে বাধ্য করতে পারে না এই ক্রাইসিসে। সেখানে গভর্নমেন্ট অনুরোধ করেছে, যারা অনুরোধ রক্ষা করতে পেরেছে বা যার যার প্রতিষ্ঠানকে ভালোবাসে, তার ছেলে মেয়েদের আরো উন্নতি হোক, তারা আরো এগিয়ে যাক, তার প্রতিষ্ঠান আরো লুক্রেটিভ হোক, আরো ভালো রেজাল্ট করুক, প্রতিষ্ঠান প্রধান যারা মনে করেছেন তারাই এই অনুরোধটি গ্রহণ করেছে। এবং অনেকেই দেখবেন যে যাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিছুটা সমস্যা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা রয়েছে অত ডাইনামিক না, সত্যিকার অর্থে ডাইনামিক না। আপনি জানেন তো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা অনেক ত্রুটি বিচ্যুত রয়েছে। যেমন এই নিয়োগগুলো যে হয়, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানগুলো হয়, কিভাবে হয় আমরা তো সবাই জানি, আমরা দেখে আসছি। এবং কারা নিয়োগ দিচ্ছে, কিভাবে নিয়োগ হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি। তো সেখানে তো সমস্যা থাকবেই। না মানে আপনি কি না, দুঃখিত, আমি কথাটা আচ্ছা আপনি কি এইভাবে ওই নিয়োগ কথাটা আনলেন যে এটা চলে এলো। শিক্ষা প্রতিষ্ঠান আমরা- প্রধান যিনি উনি তো তার অধীনে যারা শিক্ষকরা আছেন, শিক্ষক কর্মচারী, তাদেরকে নির্দেশ দিয়ে তাদেরকে এই কাজে প্রবৃত্ত করবেন। Right. কিন্তু একটা প্রতিষ্ঠান যদি না হয়ে থাকে, শিক্ষকরা যদি না নেন ক্লাস, তাহলে বুঝতে হবে যে প্রতিষ্ঠান প্রধানের এখানে ওই রকম ভাবে নির্দেশনা নেই। অবশ্যই। আচ্ছা একটা কথা কি আমি যোগ করতে পারি আপনার হ্যাঁ, সাথে? sure. যেমন বসের অনুরোধই কিন্তু আদেশ। আমি একমত। যেমন বেশ কিছুদিন আগে সরকার থেকে অনুরোধ করা হলো যে প্রত্যেক শিক্ষক কর্মচারী তাদের 1 মাসে 1 দিনের বেতন সরকারি যে ফান্ড আছে, ত্রাণ ফান্ড আছে, সেখানে জমা দিতে অনুরোধ কিন্তু করেছিলেন। সেখানে কিন্তু প্রত্যেকেই সেটা দেওয়া হয়েছে। না, সেটা আপনি মানবিক কারণে দিয়েছেন। আমি অবশ্যই এখানেও এটাকে মানবিক কারণে দিয়েছেন, আপনি কিন্তু আচ্ছা। বাধ্য নন। এটা কিন্তু ম্যান্ডেটরি ছিল না। একটা কথা আছে, হ্যাঁ। একটা প্রতিষ্ঠান বা বেশিরভাগ প্রতিষ্ঠান এই কাজটা করছে, কিছু প্রতিষ্ঠান করছে না কেন? তারা কি সভ্যতার বাইরে? তারা কি এই শিক্ষা ব্যবস্থাপনার বাইরে? না, এই মন্ত্রণালয়ের সেটা বাইরে? ভিন্ন আলোচনা। এই না, বিশেষ প্রতিষ্ঠানগুলো করছে, কিছু প্রতিষ্ঠান করছে না। তাদের ছাত্ররা কি একই প্রশ্নে পরীক্ষা দেবে না? তাহলে তারা কি পিছিয়ে থাকলো না? যাই থাকলো কিনা? তাহলে সেখানে বেশিরভাগ প্রতিষ্ঠান নিচ্ছে, কিছু প্রতিষ্ঠান নিচ্ছে না। তারা কি ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করছেন না? এটার জবাব কিভাবে দেবে? না, বঞ্চিত তো অবশ্যই করছে তারা, বঞ্চিত তো করছে। এখন ধরেন একটি রেসের ব্যবস্থা করলেন, সবাই কি ফার্স্ট হবে, লাস্ট হবে? কিন্তু fourth প্রতিযোগিতায় যে গেল না, হবে। ফার্স্ট সেকেন্ড তো এবং- পরের কথা, লাস্ট হতে গেল। এবং প্রতিযোগিতা অংশগ্রহণই করবে। হ্যাঁ, অধ্যাপক মাসুদ রাও তুমি অংশগ্রহণে নাও করবে। খুবই ভালো কথা। প্রতিযোগিতায় গেলে তো লাস্ট হবে, লাস্ট হতে গেলেও তো যোগ্যতা লাগবে যোগ্যতা। অন্তত। হ্যাঁ। তাকে প্রতিযোগিতার যে স্থল, অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, কম্পিটিশনের যে ভেন্যু, সেখানে তো উপস্থিত হয়ে তাকে প্রতিযোগিতা, তবে তার লাস্ট হওয়ার যোগ্যতা তাকে অর্জন করতে হবে। অবশ্যই, অবশ্যই। কিন্তু তাও করছে না, ভালো মন্দ তো পরে। তো গরু বাধাই হলো না, তাহলে ছুটবে কি করে? তাহলে এই যে একটা মজার একটা কথা বলা হয়। যাই হোক, একই প্রশ্ন জি। আমি তো জানি না, জি। আপনি বলবেন এখানে কি বলবেন আপনি? কিছু নিচ্ছে ক্লাস, মানে বেশিরভাগ প্রতিষ্ঠান ক্লাস নিচ্ছে, কিছু নিচ্ছে না। সেটা- এই যে আদেশ আর অনুরোধকে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? রাজার অনুরোধই আদেশ। যে যিনি আমার বাড়ির প্রধান, বাড়ির প্রধান, যেমন আপনি বাড়ির প্রধান, আমি হয়তো বাড়ির প্রধান, মাসুদ সাহেব তার বাড়ির প্রধান, তিনি যেটা অনুরোধ করবেন প্রয়োজন সেটাই মনে আসলে করেই তো অনুরোধটা করেছেন। হ্যাঁ, তিনি যেটা অনুরোধ করবেন সেটাই আদেশ। এবং সেই আদেশ, সেই অনুরোধই বলি, মাসুদ স্যারের সাথে সংযুক্ত হয়ে সেই অনুরোধকে দিক নির্দেশনায় ধাপিত করা প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান এবং প্রত্যেকটা আমরা যারা আছি শিক্ষক, প্রত্যেকের কর্তব্য। এবং আমি নিজে শিক্ষক এবং আমার নিজেরও কর্তব্য যে আমি অনলাইনে আমার স্টুডেন্টের জন্য ক্লাস নিই। এবং অবশ্যই সরকারের এখন যদি আমাদেরকে এই শিক্ষা করোনার প্রভাবে যে আমাদের যে দুর্যোগ চলে আসছে শিক্ষাক্ষেত্রে, সেটাকে যদি আমরা উত্তরণ ঘটাতে চাই, যদি এখান থেকে বের হতে চাই, তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক, প্রত্যেকটা শিক্ষককে বাধ্যতামূলক করতে হবে যে অনলাইনে তারা ক্লাস নিতে বাধ্য। এবং তার আগে এই ব্যাপারে নীলামের সঙ্গে একমত, বাধ্য করতে হবে। তার আগে গভর্নমেন্ট কিন্তু আপনাকে বাধ্য করেনি। আমাদের এটা আপনার খেয়াল কি রাখতে হবে। করতে হবে, স্টুডেন্ট গার্ডিয়ানদের কি করতে হবে, আমাদের গার্ডিয়ানকে জানাইতে হবে
যে আমার 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 মেয়েটা বিধর্ষীতে পড়তেছে, বিধর্ষী হয়তো বা ক্লাস হচ্ছে, কিন্তু বাট আমি গার্ডিয়ান হিসাবে জানি না, আমাকে কোনো ইনফর্ম হচ্ছে না, তাহলে আমি কিভাবে জানবো যে ব্যবস্থাপনার ত্রুটি আপনি এগুলো ব্যবস্থাপনার চাইছেন। ত্রুটি? হ্যাঁ, এই ব্যবস্থাপনার ত্রুটিকে আমার ঠিক করতে হবে, এবং সেই ক্ষেত্রে ঊর্ধ্বতন যারা আছেন, কর্মকর্তা আছেন, যারা এটা দায়িত্বে আছেন, তাদেরকে এখানে হস্তক্ষেপ করতে হবে। আমি আপনার মতো লোক বলে তার এটা আমরা ঠিক করতে পারবো না। যাদের দায়িত্বে আছে যে এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য যাদেরকে মনিটরিং করার জন্য যাদেরকে সেট করা হয়েছে, তাদেরকে এই ব্যবস্থাটা দেখতে হবে, ঠিক মতো দেখতে হবে যে অনলাইন ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে হচ্ছে তো, এবং হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের গার্ডিয়ানটা জানতে পারছে তো কখন হচ্ছে ক্লাসটা, বা কোথায় দিচ্ছে, কোন চ্যানেলে দিচ্ছে। ধন্যবাদ। এই ব্যাপারে প্রফেসর মাসুদুর রহমান তুহিন, আপনি কিছু যোগ করুন যে এই যে অভিভাবকদেরকে যে জানানোর ব্যাপারে, এই ব্যাপারে মানে তাদেরকে জানানো, অবগত করা, ক্লাস নেওয়া হচ্ছে, সেখানে একটা রুটিন থাকা উচিত কিনা, বা এই ব্যাপারে এই আপনি একটু যোগ করুন। না, আপনি ঠিকই বলেছেন। আপনি জানেন যে আমি মেজর জেনারেল মাহবুল হাসান আদর্শ কলেজে চাকরি করি, শিক্ষকতা প্রায় 20 বছর। তো এখানে আমাদের কিন্তু এই আমাদের ওয়েবসাইট রয়েছে, নিজস্ব ওয়েবসাইট রয়েছে। সব কলেজেরই, সব প্রতিষ্ঠানের হয়তো বা নেই। না, আছে, সরকারি নির্দেশনায় এখন আছে, বাধ্যতামূলক। আচ্ছা, এটা আমার হয়তো বা জানার ঘাটতি থাকতে পারে। তা আমরা সেই ওয়েবসাইটে আমরা আগেই মেসেজটা দিয়ে দিতে পারি, এবং নির্দিষ্ট একটা আমাদের ক্লাস রুটিন যেভাবে প্রতিষ্ঠান পরিচালিত, ঠিক এইভাবে অনলাইনে যে ক্লাসগুলো হবে অর্ডারলি আমরা সাজিয়ে কবে কোন ক্লাস, কোন দিন, কোন তারিখে, কত সময়ে, কত ঘন্টা, কত মিনিটের, এগুলো আমরা ইন ডিটেলস আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিতে পারি। পাশাপাশি আমরা শিক্ষক যারা রয়েছে, সকল শিক্ষককে তো আমরা কোনো না কোনো ভাবে ফেসবুক অ্যাকাউন্ট আমাদের রয়েছে। তো সেই অ্যাকাউন্টে আমরা আমাদের প্রতিষ্ঠান প্রধান যদি আমাদের নির্দেশনা দেন, তাহলে আমরা ওয়েবসাইটে আমরা লিখে 2 কলম লিখে কিন্তু ছেড়ে দিতে পারি। তো সেখানেও একটি আমাদের তো সাথে আমাদের অনেক ফ্রেন্ডশিপ রয়েছে, যেমন আমারই প্রায় 1 থেকে 1.5 হাজার ফ্রেন্ড রয়েছে। তো অতটুকু তাদের কাছে তো পৌঁছবে, এবং এইভাবে আমরা এটাকে সাবজেক্ট করতে পারি, ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু যোগ করি এখানে। মীর ফাহমিদ জেরিন নীলা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরছেন, যে সেটা হলো যে অভিভাবকরা বা ছাত্ররা জানতেই পারলো না যে ক্লাস হচ্ছে বা কখন ক্লাস হবে। এমন না তো যে তারা সারা 24 ঘন্টায় কেউ ফেসবুক ধরে বসে থাকবে যে কখন ক্লাস নেয়, কখন নেবে। তাহলে নির্দিষ্ট রুটিন, যেমন প্রতিষ্ঠানে যেমন নির্দিষ্ট রুটিন থাকে, এখানে রুটিন থাকা উচিত। আর কে ক্লাস নেবে তাও একটু বলা উচিত। এমনকি কোন ক্লাসটা হচ্ছে আমি জানি, আপনি জানেন যে মেজর জেনারেল মাহবুব হাসান আদর্শ কলেজে আমি প্রশাসনের একটা ক্ষুদ্র অংশ ভাইস প্রিন্সিপাল। আমি সেই সুবাদে জানি, আপনারাও জানেন, যে সমস্ত ছাত্রছাত্রীর অভিভাবকদের ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা তাদের ভর্তি হওয়ার সময় নেওয়া হয়। তাহলে তার মাধ্যমে কিন্তু এটা একটা পদ্ধতি হতে কর্তৃপক্ষ পারে। কারোর মাধ্যমে ওই অভিভাবককে অবগত করতে পারে, ফোনের মাধ্যমে, বা ওই যে যেটা আপনি বলছিলেন যে ওয়েবসাইটে ঘোষণার মাধ্যমে নানাভাবে তাদের অবগত করা যায়। তো সেটা আর আপনার প্রফেসর মাসুদুর রহমান তুহিন, আপনার অবগতির জন্য বলছি যে আপনার প্রতিষ্ঠানে কিন্তু যেহেতু ফ্যান বন্ধ করে ক্লাসগুলো দিতে হয়, তাই সার্ভার রুম যেটা আছে এসি করা, সেই রুমে কিন্তু অনেক বড় বড় হ্যালোজেন লাইট ফিট করা হয়েছে। তারপরে বড় আকারের হোয়াইট বোর্ড এবং ট্রাইপড, এগুলোর ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং ব্যক্তি পর্যায়ে কিন্তু আমাদের মেজর জেনারেল মাহবুব হাসান আদর্শ কলেজের শিক্ষকরা অনেকে ক্লাস নিচ্ছেন, আমিও নিচ্ছি, ইংরেজি ক্লাস নিচ্ছি। এই 2-1 মধ্যে পুরো দমে সেগুলো নেওয়া হবে, নিশ্চয়ই এটা ভালো খবর। আমি জানি এটা আমার অধ্যক্ষ মহোদয়ের নির্দেশে আপনি বাস্তবায়ন করছেন, এটা আমি শুনেছি। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু কলেজে এখনো যাওয়া হয়নি এই করোনা ভাইরাসের কারণে। হ্যাঁ, ধন্যবাদ। মানে সবকিছু তাদের প্রস্তুতি থাকে। তোর মধ্যে কয়েকজন শিক্ষক, সম্মানিত শিক্ষক ক্লাস নিয়েছেন, আমি নিয়েছি, আপনিও প্রস্তুতি নিচ্ছেন, এবং রুটিন তৈরি হচ্ছে। 2-1 মধ্যে সেটা পাবলিশ করা হবে। যাই হোক, এখন এই যে এসএসসির রেজাল্ট 2-1 মধ্যে হয়তো প্রকাশ করা হবে, তারপরে তাদের ভর্তি প্রক্রিয়াও শুরু হবে অনলাইনে হলেও। অনলাইনে তো ভর্তি আগে থেকেই হবে। তো এইখানে যে আবার সেই একই কথা
যে তাদের যে ভর্তি করা হবে এখানে কি ভর্তি করলে তো তাদের ক্লাসেরও প্রশ্ন উঠবে। আপনারা তো জানেন যে বাংলাদেশে অন্তত 4 কোটি ছাত্রছাত্রী আছে, 1 থেকে MA পর্যন্ত বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানে 4 কোটির মতো ছাত্রছাত্রী, 4 কোটি। যাই হোক, তাহলে এই যে মানে অন্তত 1/4 জনসাধারণ হলো ছাত্র, এই বিশাল জনগোষ্ঠী শিক্ষা ছাড়া তো আমাদের কোনো ক্রমেই আগানো সম্ভব নয়। আজকে কোভিড-19 প্রতিকারের উপায় বের করছেন শিক্ষিত লোক যারা যারা গবেষণা করেন, বিজ্ঞানীরা, গবেষক, তারাই কিন্তু। যদি লেখাপড়াই ঠিক মতো না হয় তাহলে ভবিষ্যতে যদি কোভিড-19 চেয়ে আরো বড় কোনো দুর্যোগ আসে তাহলে কারা করবে সেই গবেষণা? আর এই মানুষ, কোটি কোটি মানুষকে রক্ষার পদক্ষেপ কারা নেবে? তার মানে হলো সুন্দরভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা অপরিহার্য এবং এটাকে কোনো না কোনো ভাবে চালিয়ে যেতে হবে, ধ্বংস হতে দেওয়া যাবে না। তো যাই হোক, প্রত্যেক সরকারি চেষ্টা করছে এটাকে কোনো না কোনো ভাবে রক্ষার। আর আমরাও আজকে এই যেহেতু আমরা 3 জনই শিক্ষকতা করছি, আমরা এই ব্যাপারে উপায় খুঁজবার চেষ্টা করছি। এখান থেকে হতে পারে একটা উপায় বেরিয়ে আসতে পারে যা সরকারের কাজে লাগতে পারে। যাই হোক, সুন্দর আলোচনা শুনছিলাম। তো এখন আবার মীর ফাহমিদা জেরিন নীলার কাছে আবার আসছি। আপনি বলুন যে যারা ক্লাস নিচ্ছেন বা নেবেন, তো তাদের কোন ট্রেনিং এর প্রয়োজন আছে কিনা এই অনলাইনে ক্লাস নেওয়ার ব্যাপারে? হ্যাঁ, ট্রেনিং এর। হ্যাঁ। কিন্তু এখন যে অবস্থা, যে ট্রেনিং করতে গেলে তো সেই একই প্রশ্ন আসে কিরকম সেটা? যে সামাজিক ডিস্টেন্স, মানে শারীরিক দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনিং এর ব্যবস্থা করা যায়। হ্যাঁ, যেমন সেটা আজকে তো যে আমরা আজকে জি। আজকে এই যে কফি উইথ উজ্জ্বল এই টক শোতে আমরা যে 3 জন কথা বলছি, জি। এটা কি শারীরিক দূরত্ব হ্যাঁ, এগুলো বজায় শারীরিক রেখে দূরত্ব কথা ই বলছি? করে করা যায়। তারপরেও বিশাল হল রুমে শারীরিক দূরত্ব বজায় রেখে রেখে বা ব্যাস করে করে, জি। যেমন একটা হলে 200 শিক্ষক বসতে পারবেন, এক ব্যাচ শেষ হলো এখন কিন্তু একটা আর এক কথা ব্যাচে যে ভাবে হচ্ছে- সামাজিক মানে শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেনিং দেওয়া এখন আপনি যদি বলেন যে শিক্ষকদের ট্রেনিং সামাজিক দূরত্ব রেখে করা যায়, সেটা যদি করতে চান তাহলে কিন্তু আমরা কিন্তু দরকার স্টুডেন্টদেরও এর পাশাপাশি কিন্তু আরেকটা কথা চলে আসে যে আমরা কি স্টুডেন্টদেরও পারি সামাজিক দূরত্ব রেখে ক্লাস হ্যাঁ, করাতে? সেই ব্যাপারেও এই আসবে। ব্যাপারটা কিন্তু চলে আসে। সেই ব্যাপারে আসবে। এই জন্য এই যে সমস্যার সমাধান কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসছে। তো এইখানে এখানে কিন্তু আমরা আপনি- করতে পারি, যেখানে হ্যাঁ, একটা বলুন। ক্লাসে আমরা 40 জন স্টুডেন্ট বসাচ্ছি, সেখানে একটা ক্লাসে আমরা 10 জন। সেটা আপনি কিন্তু পারবেন। সেটা আপনি কিভাবে করতে চান? যেমন আপনার একটা ক্লাসে, যেমন আপনার কলেজে একটা ক্লাসে ধারণ ক্ষমতা 200 ছাত্র, কথার কথা, সেখানে 150 বা 1500 এরকম আসে বা 100 আসে। ইচ্ছা করলে কিন্তু 200 আসতে পারে। তাদের তো না, আসে না। বিরত করা যাবে না, না। বিরত করা যাবে না। আচ্ছা, আসলো, ধরে নিলাম কোনো না কোনো কারণে 200 ছাত্রই উপস্থিত হলো, কানায় কানায় পরিপূর্ণ হলো আপনার ক্লাসরুম। এখন আপনি হুট করে এদের শারীরিক দূরত্ব বজায় রেখে ক্লাস নেবেন কিভাবে? কোন তৎক্ষণাৎ পদ্ধতি? বলা যাবে না। কোন এটা পদ্ধতি? হচ্ছে এখন আমরা যদি করতে চাই আর কি, হ্যাঁ। মানে যে কি ট্রেনিং, পদ্ধতি হতে আপনি পারে? যখন ট্রেনিং এর ব্যাপারটা আপনি বললেন, বলুন। সেখান থেকেই চলে আসলো আসলে কথাটা, যে আমরা যদি 200 জন টিচারের ট্রেনিং এর ব্যবস্থাটা যদি হল রুমে করে দেয়, ওরকম একটা মাথায় আসে যে আমরা কি পারি করতেই হবে, তা কিন্তু আমি বলি ওখানে কি ব্যাচ ব্যাচ করে করতে চান? ব্যাচ ব্যাচ করে বা 200 200 কে 100 করে? না, 4টা রুমে নিলাম আমরা। কিন্তু এত রুম তো আপনার হুট করে বৃদ্ধি করতে পারবেন না। সেখান থেকে আপনি 100 করে নেন, তাহলে তো করতে আপনার পারি shift কিনা? করতে হবে। হ্যাঁ, আমরা পারি কিনা সেটা তাহলে করতে না, হবে, এটা একটা তাকে বিকল্প বলতে হবে। অবশ্যই একটা বিকল্প একটা- অনলাইনের চেয়ে আর আচ্ছা, উন্নত বিকল্প হতে পারে। হতে পারে আর কি। কারণ হলো যে আপনার তাহলে শিফটিং সিস্টেম করতে হবে। Shifting. যেমন একই ওই 200 কে 100 করে করতে করা চাইলে, যেতে পারে। তাহলে আপনি যদি সবগুলো ক্লাস আসলে প্রশ্ন ছিল যে তাহলে training, যে শিফট মর্নিং শিফট এরকম শিফট করা জি, যেতে পারে কিনা? shift আচ্ছা, করা এই যেতে ব্যাপারে যারা মাসুদ তুহিন, এই যে শারীরিক ক্লাস নেওয়া যায় কিনা বা কিভাবে সেটা হ্যাঁ, সম্ভব? বিভিন্ন প্রতিষ্ঠানের যে সীমাবদ্ধতা রয়েছে সবসময় দেখবেন, সব বিষয় সব ক্ষেত্রে কিন্তু আমাদের লিমিটেশন রয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রেও দেখবেন, কলেজের ক্ষেত্রে বা স্কুলের ক্ষেত্রে দেখেন যে তাদের ছাত্র ভর্তি যখন হয় তখন কিন্তু তাদের একটা টার্গেট থাকে, টার্গেট অনুযায়ী তারা করে, তাদের অ্যাকোমোডেশন অনুযায়ী করে, শিক্ষকের
সংখ্যা অনুযায়ী তারা কিন্তু করে। তো এক্ষেত্রে যদি আমাদের এখানে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে বা ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলা হচ্ছে, সেটা যদি আমরা মেনটেন করতে চাই, যদি আমাদের পর্যাপ্ত অ্যাকোমোডেশন থাকে, পর্যাপ্ত শিক্ষক থাকে, তাহলে আমরা কাজটা করতে পারবো। নচেত এটা কোনোভাবেই সম্ভব নয়। যেমন আপনি দেখবেন গার্মেন্টস গুলো যে ওপেন করেছে, সেখানে হাজার হাজার কর্মচারী, সেখানে 1200 কর্মচারীর মধ্যে 600 কে আপনি চালাচ্ছেন, বাকি 66 হবে। তাহলে আপনার হাফ প্রোডাকশন হচ্ছে। এখন তো আপনার হাফ এডুকেশন তো দিতে পারবেন না। এখন ওখানে লাভ ক্ষতি বিষয় নেই। এখানে বিকল্প কি করা যায়? এখানকার বিকল্প আপনি যে প্রস্তাবটা রেখেছেন অত্যন্ত Shifting system করা যায়। শিফটিং সিস্টেম বলেছেন, আমাদের অধিক পরিশ্রম করতে হবে জি। এবং প্রয়োজনে আপনার স্কুল কলেজ এমনিতে তো বন্ধ থাকা, হ্যাঁ। সেখানে ফ্রাইডে গুলো আছে, ফ্রাইডেটাও আমরা ওপেন ডে হিসেবে না, জাতির স্বার্থে অবশ্যই করতে হবে। আমরা এই কষ্টটা আমরা শিক্ষকরা করতে 100% নিতে হবে, দায়িত্বটা নিতে হবে। আর শিক্ষাকে তো পিছিয়ে রাখা যাবে না। আচ্ছা, ধন্যবাদ জনাব মাসুদুর রহমান তুহিন। আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আলোচনা শুনছিলেন যে কফি উইথ উজ্জ্বল টক শো। এটা একটি কালের স্রোত টাঙ্গাইল টেলিভিশনের একটি পরিবেশনা। ধন্যবাদ সাথে থাকার জন্য। একটু বিরতি দিতে যাচ্ছি, আবার আপনাদের সাথে কাছে ফিরে আসবো। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা মূল আলোচনায় ফিরে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচনা শেষ করব। তো জনাব অধ্যাপক মাসুদুর রহমান তুহিন, যেহেতু এসএসসির রেজাল্ট 2-4 দিনের মধ্যেই প্রকাশিত হওয়ার কথা, হওয়ার পরপরই ভর্তি কার্যক্রম অনলাইনে শুরু হবে, তো এই ভর্তির সময়ে কোন প্রকারের পদ্ধতি অবলম্বন সরকার করতে পারে কিনা? যেমন 2 ধরনের ছাত্র ভর্তি করা যেতে পারে। যেমন জুমের মাধ্যমে, জুম একটা পদ্ধতি যার মাধ্যমে ক্লাস নেওয়া যায়, অন্তত 50 জনকে একসঙ্গে ক্লাস নেওয়া যায়। সেটা কিরকম? বাড়িতে থেকেই, যাদের উন্নত প্রযুক্তি আছে, অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করা যায়। শিক্ষক মহোদয় ক্লাস নেবেন এবং 50 জন বাড়িতে থেকে কানেক্টেড হবে এবং এভাবে 50 জন যদি হয়, তাহলে এভাবে তারা সরাসরি প্রশ্ন করতে পারবে। তারপরে ক্লাস, এবং ওই ঝুম প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে যার মাধ্যমে, বা এরকম আরো কিছু প্রক্রিয়া আছে, সরাসরি কানেক্টেড হতে পারে, একেবারে দেখতে পাবে এবং প্রশ্ন করতে পারবে। এবং তারা এটা ওই অনেকটা এই সামনাসামনির মতোই। তো এরকম এক ধরনের, তাহলে 2 ধরনের ছাত্র ভর্তি করা যায় কিনা? যেমন কোন ধরে নিলাম কলেজে 200 ছাত্র ভর্তি করে, তাদের সিটিং ক্যাপাসিটি কিন্তু 200ই। যদি শারীরিক দূরত্ব বজায় রেখে প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু করতে চায়, তাহলে 200-র কাছে 100 ছাত্র ভর্তি যদি প্রাতিষ্ঠানিকভাবে করে, তাহলে দূরত্ব বজায় রেখে ক্লাস, বা আরো কিছু কম ছাত্র ভর্তি করে দূরত্ব বজায় রেখে ক্লাস নিতে পারবে। আর পাশাপাশি আর একটা গোষ্ঠী কিন্তু বাড়িতে থেকেই অনলাইনে ক্লাসে থাকলো। তাহলে এভাবে এই পদ্ধতিটা অবলম্বন করা যায় কিনা একটু বলুন। এবং সংক্ষেপে আশাবাদী মানুষ, আপনাকে কিছুটা নিরাশ মনে হচ্ছে যে আমাদের যে প্যান্ডেমিকটা হয়েছে, এটা তো চিরস্থায়ী নয়। আপনি জানেন সে সার্স এবং মার্স 2003-4 এখানে এসেছিল, যদি কন্টিনিউ করে এই পৃথিবীতে, তারা তো আগে সেটা কিন্তু এখন নেই। তা আমি মনে করি যে এই করোনা এক সময় থাকবে না, তার ভ্যাকসিন আবিষ্কৃত হবে, তার ওষুধ তৈরি হবে, আমরা তার রেমেডি পাবো। তো এতদূর না ভেবে আসলে যখন যে অবস্থায় আছে সে অবস্থায় মাননীয় অ্যাডাপ্টেশন যেটা, এই জন্য আমি মনে করি আমাদের থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে, শিক্ষা মন্ত্রণালয় রয়েছে, তারা বিশদ ভাববেন। আর এই ধরনের টকশোতে এসে ইনস্ট্যান্ট এই ব্যাপারে গবেষণা ছাড়া কথা বলা খুব দুষ্কর, আমি এরকমটাই মনে করি। আচ্ছা, এই ব্যাপারে একই প্রশ্ন আপনার কাছে, আপনি বলুন। হ্যাঁ, প্রশ্নটা ছিল যে যেহেতু এসএসসি রেজাল্ট খুব দ্রুতই বের হচ্ছে, প্রকাশিত হবে, তারপরে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, অনলাইনেই হবে ভর্তি প্রক্রিয়া, আগেও তো তাই হতো। তো সেখানে 2 ধরনের ছাত্র ভর্তি করা যায় কিনা, যে সেটা হলো যে জুম প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কানেক্টেড ছাত্রছাত্রী হতে পারে শিক্ষকের সাথে, এবং শুধু ওই প্রতিষ্ঠানের ছাত্ররাই শুধু এটা সুবিধাটা পাবে, অন্য প্রতিষ্ঠান পাবে না। আর হলো বাকি ছাত্ররা প্রতিষ্ঠানে এসে
ক্লাস করলেও মানে দূরত্ব বজায় রেখে ধন্যবাদ। এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্লাস নেওয়ার আশ্বাস দিয়ে ভর্তি করা যায় কিনা? ধন্যবাদ উজ্জ্বল সাহেব আপনাকে। হ্যাঁ, আমি আমার কাছে কিছুটা পজিটিভ মনে হয় আপনার এই ইয়াটা। ধন্যবাদ। আমার কাছে আমি আপনার সাথে একমত প্রকাশ করছি। যদি হয় তাহলে খুব একটা খারাপ মনে হয় হবে না, আমি যেটা মনে করছি আর কি। আর কোভিড-19 এটা আসলে এর আগেও কিন্তু বহু ভাইরাস পৃথিবীতে আসছে এবং একটা সময় তাদের ভ্যাকসিন বের হয়েছে এবং একটা সময় দেখা যাচ্ছে যে সেটা সাধারণ রোগে পরিণত হয়েছে। আমরা জানি ডিপথেরিয়ার কথা, পোলিওর কথা, ডায়রিয়ার কথা, বসন্তর কথা জানি, যে একসময় যক্ষা, একসময় কিন্তু এখন কিন্তু এগুলো কোনো রোগই না। আগামী 2 বছরের মধ্যে 21 সালের মধ্যে ইনশাল্লাহ বৈজ্ঞানিকরা যারা আছেন, বিজ্ঞানীরা যারা গবেষকরা আছেন, তারা অবশ্যই ইনশাল্লাহ বলবো ভ্যাকসিন বের হয়ে যাবে এবং এই করোনা ঠিক আমাদের সর্দি কাশির মতো একটা রোগে পরিণত হবে। আমাদের ভ্যাকসিন ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে। সে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যে কয়েকদিন করোনা আছে পৃথিবীতে ওই কয়েকদিন আমরা কি করব? প্রশ্নটা হলো এই। তো প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আপনি যদিও উপস্থাপক, তারপর কিন্তু আমাদেরকে একদম মানে সমাধানটা দিয়ে দিচ্ছেন প্রশ্নের মাধ্যমে, কিন্তু আপনি আসলে আমরা কি বলবো, উত্তরে কি বলবো, সেই উত্তরটা আপনি প্রশ্নের মাধ্যমে দিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে যে আমি আপনার সাথে একমত যে এরকম যদি হয় তাহলে বেটার হবে, খুব একটা খারাপ হবে না। ধন্যবাদ। আচ্ছা, এখানে কিন্তু আরো সমস্যা অ্যারাইজ করবে, হয়তো নীলা ম্যাডাম সেটা ভাবেননি। আমি যে কথাটা বলতে চাই, যদি আপনি ধরেন এসএসসি পাস করেছে 2 লক্ষ স্টুডেন্ট, আমাদের অ্যাকোমোডেশন প্রায় সেম, সেখানে যদি আপনি 50% ভর্তি করেন আর 1 লক্ষ স্টুডেন্ট কোথায় যাবে? এটা তো অনলাইনে না, অনলাইনে এটা আপনি যখন একটি কাজ করবেন, একটা রাষ্ট্র যখন একটি ঘোষণা দেয়, তখন সেই জিনিসটা ইউনিভার্সাল হতে হবে, সকলের জন্য অ্যাপ্লিকেবল হতে হবে এবং রাইটস বলে একটি কথা আছে, সম অধিকার লঙ্ঘিত হবে। এটা তো ইচ্ছা করলে আপনি জিনিসগুলো না, পাবেন। এটা তো জোর করে চাপিয়ে দেওয়া হবে না, এটা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এখানে এটা বলাই থাকবে, এটা অপশনাল থাকবে, ইচ্ছা কি ঐচ্ছিক একজন এখানে ভর্তি হতে পারে, কারণ তার ওই যোগ্যতা থাকতে হবে, প্রযুক্তিগত যোগ্যতা থাকতে হবে। আর যাদের নেই সেটা একটা অপশন আকারে রাখতে পারে। সেটা অপশন অপশনাল, এটা জোর করে চাপিয়ে দেওয়া হবে না। এটা optional। করিমের ছেলেকে প্রাতিষ্ঠানিক ভাবে, রহিমের ছেলেকে অনলাইনে, তা নয়, এটা তাদের অপশন দেওয়া হবে, সেই ক্ষেত্রে এটা করা। যাই হোক, হ্যাঁ, ধন্যবাদ আপনাদের উভয়কেই। জনাব অধ্যাপক মাসুদুর রহমান তুহিন, আপনি যথার্থই সুন্দর আলোচনা করেছেন। আজকে যে বিষয় ছিল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই সমস্যার মধ্যে আপনি স্টুডিওতে সেই কালের স্রোত টাঙ্গাইল টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়ে এই আলোচনায় অংশগ্রহণ করে মূল্যবান কথা মতামত ব্যক্ত করেছেন, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি কালের স্রোত টাঙ্গাইল টেলিভিশনের পক্ষ থেকে এবং কফি উইথ উজ্জ্বল যে টকশোর পক্ষ থেকে। পাশাপাশি জনাব অধ্যাপক মীর ফাহমিদে জেরিন নীলা, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনিও চমৎকার বলেছেন, আজকের যে নির্ধারিত বিষয়ের উপরে কথা বলেছেন। আপনাদের আলোচনার মধ্য দিয়ে অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পেয়েছি। আমরা যেহেতু 3 জনই আমি উপস্থাপনায় আছি, আমিও একজন শিক্ষক, আপনারা 2 জন শিক্ষক, মোট কথা আমরা 3 জনই শিক্ষক। আমরা ছাত্রছাত্রীদের সমস্যা, সুবিধা অসুবিধার সাথে সরাসরি সম্পৃক্ত, কারণ ছাত্ররা একটা পক্ষ, আমরা একটা পক্ষ, 2 পক্ষ মিলেই আমাদের শিক্ষার লেনাদেনা হয়ে থাকে। তাই আমাদের অভিজ্ঞতা থেকে এবং এই উদ্ভূত পরিবেশ, নতুন যে উদ্ভূত পরিবেশ, তার সাথে মিল রেখে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, অর্থাৎ আপনারা 2 জন যে আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আলোচনা বলে আমি মনে করি। এ থেকে যে সমাধানগুলো বেরিয়ে এলো, আমি জানি এর সবগুলোই গ্রহণ নাও করতে পারে কর্তৃপক্ষ। এর মধ্যে থেকে একটা পয়েন্টে যদি সরকার গ্রহণযোগ্য মনে করেন, তাহলে আমাদের এই আলোচনা সার্থক হয়েছে বলে আমি মনে করব। তো যাই হোক, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্যান্ডেমিক, যে কোভিড-19 সারা পৃথিবী সমভাবে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকা সমভাবে শঙ্কিত বা আতঙ্কিত, এবং তাই এর সমাধানের পথ জ্ঞানীগুণীরা খুঁজছেন। আমরা ইতিমধ্যে সম্মানিত আলোচকগণ তারা এই ব্যাপারে অনেক কথাই বলেছেন।
তা আমি সর্বশেষ এই আলোচনার ভিত্তিতে যে কথাটা আমি বলতে পারি যে সেটা হলো যে নিশ্চয়ই আপনারা সব সমস্যারই সমাধান আছে, সব সমস্যারই সমাধান আছে। যেমনটা আলোচকরা বললেন যে ইতোমধ্যে যেমন নানান ধরনের এরকম স্প্যানিশ যে প্লেগ বা মহামারীতে 5 কোটি লোক মারা গিয়েছিল। তারপরে নানান ধরনের যেমন একসময় ডায়রিয়ার প্রকোপে মানুষ গণহারে মারা যেত, যক্ষা হইলে নাই রক্ষা, কিন্তু এখন সেটা অত আমলে আসে না, ডিপথেরিয়া বা আরো নানান ধরনের ব্যবস্থা করেছেন। আশা করি এই কোভিড-19 প্রতিকার যে সেই প্রতিষেধক আমাদের যে সম্মানিত গবেষক বিজ্ঞানী তারা এটা করবেন, আবিষ্কার করে এই পৃথিবীর মানুষকে রক্ষা করবেন, সেটা সে আশা আমরা করতে পারি। আর ছাত্রছাত্রীদের ব্যাপারে যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় যে করোনার প্রভাব, এই আলোচনা